ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের ১৬ কোটি মানুষের জনরোষের মুখে রাষ্ট্রীয় প্রায় সব আর্থিক প্রতিষ্ঠান ও সংস্থা প্রধান সহ উচ্চ পদে পদত্যাগের হিড়িক পড়েছে। আবার যারা গণহত্যায় সরাসরি জড়িত ও নির্দেশ দিয়েছিলেন তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরও বহিষ্কার করা হচ্ছে। এছাড়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হামলা ও সরাসরি গুলি করার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক করা হচ্ছে হত্যা মামলা। শুরু হয়েছে হত্যার নির্দেশদাতাদের গ্রেফতারও। সব মিলিয়ে নানা প্রতিকূলতা, ষড়যন্ত্র, ঘাত প্রতিঘাত উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ, যেখানে রাষ্ট্রের বিভিন্ন দফতরে বসানো হচ্ছে নতুন নতুন মুখ, যাদের হাত ধরে এগোবে নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশের বাণিজ্য। দর্শক, নতুন বাংলাদেশের বাণিজ্য ভাবনা নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আগামী ১ ঘন্টা আমরা এ নিয়ে বিস্তার আলোচনা করব। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, আছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক এবং স্টিল রিরোলিং মিল CSRM এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান। আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আমরা আজকের আলোচনার নাম দিয়েছি ফুরোলো মন্দাকাল। তো একটু শুরুতেই আমরা যেতে চাই গোলাম মোয়াজ্জেম ভাই আপনার কাছে। আমরা যে বিষয়টি ঠিক করেছি মন্দাকাল ফুরোলো কিনা, আপনারা অনেক গবেষণা করেন আগামী 10 বছর পর কি হতে পারে, হয়তো আরও দীর্ঘমেয়াদী আপনাদের গবেষণা থাকে, সেগুলো আপনারা যাদের সামনে তুলেও ধরেন নানা সময়। তো এই যে এখন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা 16 কোটি মানুষই একটি নতুন স্বপ্ন দেখছি, একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে সবাই স্বপ্নে বিভোর। তা আমাদের আসলেই কি মন্দাকাল ফুরোলো কিনা? প্রথমত হলো অর্থনীতির ছাত্র হিসেবে যদি বলি, আমরা এই শব্দটিকে আমার কাছে দিলে আমি হয়তো এই অনুষ্ঠানটির নাম বলতাম ফুরোলো শ্লোথ প্রবৃদ্ধিকাল। মন্দা যে অর্থে বলা হয়, অর্থনীতি, আমাদের অর্থনীতি মন্দার ভিতরে পড়েনি। মন্দা বলতে বুঝাই আমরা সাধারণত যদি ঋণাত্মক প্রবৃদ্ধির ভিতরে চলে যায়, কোনো কোয়ার্টারে পরপর 2 বা 3টে কোয়ার্টারে যদি ঋণাত্মক প্রবৃদ্ধির ভিতরে থাকে তাহলে আমরা মন্দা কাল বুঝিয়ে থাকি। তো সেই অর্থে আসলে মন্দার ভিতরে পড়িনি। তবে হ্যাঁ, অর্থনীতি অবশ্যই শ্লোথ একটা গতি তৈরি হয়েছে এই সাম্প্রতিককালে। সেটা ফুরোলো কিনা যদি বলেন, আমি বলবো যে না, সেটা এখনও ফুরোয়নি, শ্লোথ প্রবৃদ্ধিকালটা শেষ হয়নি। আমি আপনার অনুষ্ঠানে আসার সময় রাস্তা দিয়ে তাকিয়ে তাকিয়ে দুই পাশের দোকান দেখছিলাম, প্রচুর দোকান বন্ধ, দোকান আসলে খুলেনি। কিন্তু এগুলো কিন্তু দেখে মনে হলো যে এগুলো যদি রাত হয়েছে, কিন্তু মনে হলো না যে এগুলো আসলে খোলা হয়েছে অনেক দোকান সারাদিন, এবং বিক্রি কিনেও অনেক কম মনে হচ্ছে। তো সেই হিসেবে আমি স্বাভাবিকভাবে মানুষের চাঞ্চল্যকাল যখন থাকে তখন মানুষ প্রচুর বিক্রি কিনে করে, লেনদেন হয়, ব্যবসায়ীদের বিনিয়োগ হয়, তারা উৎপাদন করেন। এই যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি এখনও আসলে হয়নি। তবে হ্যাঁ, আমি যদি একটু ঐতিহাসিকভাবে বলি, এই ধরনের ঘটনার আমাদের যদি আগের সঙ্গে তুলনা করি, 2007 সালে একটা ঘটনা হয়েছিল, আবার 1990 সালে সেরকম হয়েছিল, অথবা 1980 সালে হয়েছিল। এই যে ঘটনাগুলো, সাধারণত দেখা যায় যে এই ধরনের ঘটনাকালে অর্থনীতি আসলে ঝাঁকুনি খায়, এবং ঝাঁকুনি খাবার পরে কিছুকাল শ্লোথ প্রবৃদ্ধির ভিতরে ঢুকে যায়। তো সেরকম একটা কাল কিন্তু আমাদের এখানে স্বাভাবিকভাবে এখানে একটা হয়। ব্যবসায়ীদের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, কী আসতে যাচ্ছে সামনে, কী। আমরা যারা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করি, আমরাও বুঝতে চাচ্ছি যে হ্যাঁ, অর্থনীতির স্বাভাবিক যে চাঞ্চল্য, গতিময়তা, যেখানে উৎপাদন হবে, ভোক্তা কিনবে, বিনিয়োগ হবে, এই যে সার্বিক যে চাঞ্চল্য, সেটি কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও স্থবির, সেটি এই মুহূর্তে নেই। তো সেই জায়গাটি কতটুকু থাকবে, কতদিন থাকবে, সেটা নির্ভর করছে হলো নতুন যে সরকারটি এসছে, অন্তর্বর্তী সরকার, তারা কী ধরনের কার্যক্রম নিয়ে এগুচ্ছে। আপনি একটু আগেই আপনার শুরুতে দেখালেন যে বিভিন্ন পদে নতুন ব্যক্তিকে বসানো হচ্ছে, বিভিন্ন ব্যক্তিদেরকে। আশা করছি তারা আগের যারা এই পদগুলোতে ছিলেন তাদের থেকে তারা দক্ষতা, যোগ্যতার দিক থেকে তারা আরও ভালো ফল দেবেন। আমাদের প্রত্যাশা থাকবে আসলে তাদের কাছ থেকে ফল লাভের দিক থেকে,
আমরা যখন আউটপুটটা দেখতে পাবো তখনই মানুষ বুঝতে পারবো যে হ্যাঁ অর্থনীতিতে তার একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে। প্রায়শই যেটি হয়ে থাকে সেটি হলো যে অনেক সময় আমরা ব্যক্তি পরিবর্তন করি, কিন্তু ব্যক্তির মাধ্যমে একটা প্রত্যাশা থাকে যে তিনি সেই জায়গাটা একটা ভালো ফল আনবেন। সেটার একটা বড় জিনিস হয় তিনি আসলে সিস্টেমে কি পরিবর্তন আনছেন এবং সেই সিস্টেমে পরিবর্তন আনার মাধ্যমে তিনি কতটুকু টেকসই একটা কার্যক্রম পরিচালনা করার দিকে অর্থনীতিকে নিয়ে যাচ্ছে। তার মানে অন্তর্বর্তী সরকারে যারা আছেন একই সঙ্গে বিভিন্ন জায়গায় যাদের বসানো হচ্ছে তারা কতটুকু উদ্যোগ নেবেন তার উপর অনেকটাই নির্ভর। মানে ব্যক্তির জায়গা থেকে এখন তাদের উদ্যোগ নেবার জায়গা হয় এবং তারা কতটুকু সিস্টেমগুলোকে কতটুকু ইমপ্রুভ করবার জায়গাতে কি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন সেটির উপরই নির্ভর করবে আমরা যারা আম জনতা আছি আমরা এটিকে কতটুকু মনে করব যে হ্যাঁ এটা একটা ভিত্তি দিতে প্রস্তুত। জি, আপনার কাছে ফিরবো। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমি একটু যেতে চাই শাহজাহান ভাই আপনার কাছে। আপনিও একজন বেশ সফল ব্যবসায়ী। আমরা বিভিন্ন সংবাদ সংগ্রহের জন্য আমরা আপনার কাছে গিয়েছি বেশ কয়েকবার, যদি বলি গত 2-3 বছরে। সে সময় আমরা দেখেছি যে আপনার গ্যাস সংকটের কারণে আপনাদের যে প্রেশার দরকার স্টিল তৈরিতে সেটির একটি সংকটের কথা আমরা আপনার মুখ থেকে তখন শুনেছি। বিদ্যুতের কিছু সংকট ছিল, ওভারঅল ব্যবসায়িকদের এমন কিন্তু নানান অভিযোগ ছিল। তো এখন যে একটি নতুন সরকার আসলো, যেটি বলছিলেন যে মজলেম ভাই, তারা কতটুকু কাজ করাতে পারবে না তার উপর নির্ভর করছে। কি মনে হয় আপনারাও একটু নতুন সূর্যের একটি দেখতে পাচ্ছেন কিনা যে কিছু ভালো কিছু হতে পারে ব্যবসায়? আসলে হঠাৎ করে তো সব কিছু চেঞ্জ হয়ে যায় না, সময়ের ব্যাপার। আমরা সবসময় আশাবাদী, এখনও আমরা আশাবাদী যে একটা নতুন পরিবর্তন আসবে, এই পরিবর্তনে আমাদের ব্যবসা বাণিজ্যের একটা প্রসার ঘটবে, আমরা স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যবসা করতে পারবো। আমি আপনাকে আগেই বলেছি যে প্রিভিয়াস টাইমে যে গ্যাসের যে সংকট আমাদের আছে, বিদ্যুতের সংকট আছে, গ্যাসের সংকটটা তীব্র আকার ধারণ করেছে। আমরা কিন্তু এখনও এই সংকটের বাইরে নই। আমরা গ্যাসের বিষয় নিয়ে আমরা ইম্পোর্ট বেস হয়ে গিয়েছে, আমরা পরনির্ভরশীল হয়ে গিয়েছে। আমি জানি না লাস্ট 15 ইয়ার্সে কতটুকু গ্যাস এক্সপ্লোর হয়েছে আমাদের দেশে। তো আমরা যদি আমাদের পাশের দেশের কথা চিন্তা করি, ইন্ডিয়া এবং মায়ানমার, ওরা কিন্তু আমাদের বর্ডার এরিয়াতে গ্যাস উত্তোলন করছে। হোয়াই নট? আমরা কেন করি নাই বা করতে পারছি না বা কেন এক্সপ্লোরটা করলাম না আমি জানি না কী কারণে। তো আমার মনে হচ্ছে যত দিন যাচ্ছে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। গ্যাসের মূল্য প্রিভিয়াস প্রাইম মিনিস্টার বলেছিলেন যে আপনারা আমাকে মূল্য বৃদ্ধি করে দেন, আমি আপনাদের নিরবচ্ছিন্ন গ্যাস দিব। মূল্য কিন্তু ডাবল করা হয়েছে, কিন্তু নিরবচ্ছিন্ন গ্যাসের সেই নিশ্চয়তা কিন্তু আমরা পাই নাই। আমরা মূল্য বৃদ্ধি হয়েছে, আমাদের কস্টিং বেড়েছে, বাট ওই জায়গা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। তাহলে এটা সমাধান কি? কিভাবে এটা সমাধান হবে? আমি খুবই আশাবাদী। আপনারা কখনো জবাব দিতে চেয়েছেন কিনা যে এই যে টাকা বেশি নিচ্ছেন কিন্তু নিরবচ্ছিন্ন দিতে পারছেন না, এটি জানতে কখনো চেয়েছেন? আসলে অবশ্যই জানতে চাই পরিবেশ ছিল কিনা বা তেমন পরিবেশ তো আপনি নিজেই বুঝতে পারছেন যে এমন একটা সিচুয়েশন আমরা পার করে আসছি যে সর্বোচ্চ পর্যায়ে আসলে এই ধরনের নেগেটিভ কথা বলাটাই একটা সমস্যার মধ্যে ছিল। আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে বিভিন্ন সময়ে সরকারকে জানানোর চেষ্টা করেছি। আমরা বিদ্যুৎ মন্ত্রীর সাথে, প্রতিমন্ত্রীর সাথে বসেছিলাম, আমরা গ্যাসের এমডির সাথে বসেছিলাম, কিন্তু আমরা শুধু আশার বাণী শুনেছি, কিন্তু সমাধান কিন্তু আমরা পাইনি। এই যে ভেরি রিসেন্ট আপনার তীব্র গ্যাসের সংকট হলো, কারণ আমরা এমডির সাথে বসলাম যে এই সংকট কবে শেষ হবে। উনি বলে যে আরও মাসখানেক সময় লাগবে, কারণ ওই যেই জাহাজের মাধ্যমে গ্যাসটা দেওয়া হচ্ছে সেই জাহাজে কি প্রবলেম হয়েছে সে সিঙ্গাপুর গেছে ঠিক করতে, সেটা আসবে, আবার সেটা আসছে কিন্তু আবার পাইপলাইনে কী প্রবলেম হয়েছে। এই যে প্রক্রিয়াগত যে সমস্যা, এটা কিন্তু আমরা পরনির্ভরশীল হয়ে যাচ্ছি। এক্ষেত্রে এই জায়গায় যদি এক্সপ্লোর করার একটা ব্যবস্থা থাকতো, নতুন নতুন খুব এক্সপ্লোর হতো, তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে বের হতে পারতাম। এইভাবে কিন্তু উন্নয়ন যেটাকে আমরা আশা করতেছি সেটা কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় বাধাগ্রস্ত হবে। আমার ধারণা বা আমি মনে করছি যে এই সরকার যেটা আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয়ই ওনারা ভালো কিছু করবেন এবং এই বিষয়গুলোতেও আমার মনে হয় যে দীর্ঘমেয়াদী চিন্তার প্রতিফলন এবং বাস্তবায়নের জন্য আগানো উচিত। এবং বিদ্যুৎ সেক্টরের কথা যদি আমি আপনাকে বলি, বিদ্যুতে কিন্তু আমাদের প্রাইস অনেক বেড়ে গিয়েছে। আমাদের কিন্তু ক্যাপটিভ পাওয়ার আছে। ক্যাপটিভ পাওয়ার বলতে আমাদের কিছু গ্যাস জেনারেটর আছে যেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। আমাদেরকে তিতাস গ্যাস বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি ইউনিট গ্যাসের মূল্য ধরে 31 টাকা 50 পয়সা। তো আমরা দেখেছি সমস্ত কস্ট বাদ দিয়ে আমাদের 9.5 থেকে 10 টাকা পর্যন্ত কস্টিং পড়ে। সেটা মেশিনের প্রকার ভেদে কম বেশি হয়, কোনো মেশিনে কনজাম্পশন কম, কোনো বেশি।
কিন্তু পিডিবিকে দেওয়া হচ্ছে 15 টাকায়। তো আমাদের কস্টিং এত মানে মূল্য বৃদ্ধির পরেও আপনার ইউনিটের গ্যাসের ইউনিটের মূল্য বৃদ্ধির পরে যদি আমাদের 10 টাকা পর্যন্ত হাইয়েস্ট পড়ে, তো তিতাস যদি তাদেরকে 15 টাকা দিয়ে থাকে তাহলে তাদের কস্টিং কম পড়ার কথা, মানে এটা ম্যাক্সিমাম 6 টাকা বা 60 টাকা পড়ার কথা, কিন্তু তারা কিন্তু চার্জ করতেছে বেশি, এবং এই বেশিটা কিন্তু থেমে নেই। লাস্ট আমি যখন বিদ্যুৎ প্রতিনিধিদের সাথে, দুর্নীতির কোনো ব্যাপার সেটাই হচ্ছে প্রশ্ন, এই জায়গাটা কোথায় একটা গ্যাপ আছে, গ্যাপটা কোথায় এটা খুঁজে বের করতে হবে। এতদিন তো সেটা খুঁজে বের করা হয় নাই। আমার মনে হয় যে এখন সময় এসেছে এই জায়গাগুলোকে খুঁজে বের করে সমাধান করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই অল্প শর্ট টাইমে বা এই ডিসিশনে কিন্তু এগুলো শেষ হবে না। আমরা সমাধানের পথ নিয়ে আমরা আলোচনা করব। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমরা একটু যেতে চাই বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফজলুল হক। ফজলুল ভাই, একটু বলবেন যে নানান সংকট ছিল ব্যবসায়ীদের, এবং বলা হয় যে পোশাক শিল্পের সঙ্গে যেভাবেই আছে, বাংলাদেশের সবচেয়ে আমাদের যে অর্থনীতির চাকা সচল রাখার একটি বড় মাধ্যম, এটি অন্যতম মাধ্যম বলা হয় পোশাক শিল্পে। তার মধ্যে একটি রয়েছে বিটিএম, আপনাদের যে সংগঠন। কি মানে আপনারা নতুন কোনো আশা দেখছেন কিনা? আগের যা যা আপনাদের চাওয়া পাওয়া ছিল সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু করতে পারবেন বলে মনে করছেন? বিশেষ করে যেটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এখন ব্যবসায়িক ক্ষেত্রে, যে দুর্নীতির বিষয়টা, ঘুষের বিষয়টা, এটি আর থাকবে না বলে কিন্তু অনেকেই প্রত্যাশা করছেন। দেখুন, আমাদের টেক্সটাইল সেক্টরটা আমাদের 1700-1800 ফ্যাক্টরি আমাদের অ্যাসোসিয়েশনে, এবং আমরা এই টেক্সটাইল সেক্টরটা আসে বলে আমরা তাড়াতাড়ি যোগান দিতে পারি বলে গার্মেন্টসগুলো তাড়াতাড়ি রপ্তানি করে। এই সাধারণ ভাই একটু আগে যে কথাটা বলল গ্যাসের ব্যাপারগুলো, এটা নিয়ে আমরা এত কথা বলছি, এতবার এত কিছু না, খুব কাজে লাগে নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্য। তারা 16 টাকা থেকে 30 টাকা গ্যাসের দাম করলো উইদাউট আওয়ার কনসার্ন, এবং তারা বলল যে তারা আমাদের গ্যাস এখন সাপ্লাই করবে সুন্দরভাবে, এখানে কোনো ড্রপ হবে না। কোথায় সেই কথা? আজকে আমাদের ফ্যাক্টরিগুলো 50-60% প্রোডাকশনে যাচ্ছে শুধু গ্যাসের অভাবে। যদি এইভাবে যদি চলতে থাকে, আজকে যে কথাটা শাহজাহান ভাই বলল, আজকে 3 মাস ধরে বলতেছে একটা জেটি নষ্ট হয়ে গেছে, শুনতেই আছি, বারবার একই কথা শুনতেছি, এটা 8-7 দিন লাগবে, 10 দিন লাগবে, এর আগে বলছে 1 মাস লাগবে চিটং থেকে আসতে। একটার পর একটা বলতেছে এইটা ছিঁড়া গেছে গা, এই হয়েছে, ডুবরি আসে নাই, একটার পর একটা বলতে আছে। আমরা এরকম যদি হয় তাহলে আমরা কিভাবে আমাদের উৎপাদন ঠিক রাখব? যদি সেক্টরে যদি উৎপাদন ঠিক না থাকে তাহলে আমরা গার্মেন্টসকে কীভাবে সরবরাহ করব? গার্মেন্টস যদি এক্সপোর্ট ঠিক মতো না করে তাহলে ফরেন কারেন্সি, যেখানে নাকি 80% ফরেন কারেন্সি আসতেছে গার্মেন্টস থেকে, তাহলে কিভাবে আমরা কি অবদান রাখব? আমাদের ফরেন কারেন্সিতে আমরা কোনো অবদান রাখতে পারতেছি না। আমরা যারা নাকি এই সেক্টরের সাথে আছি তারা কিন্তু প্রচুর শ্রম করে আমরা চালাইতেছি। এটা আমাদের দিক থেকে আমরা যথেষ্ট পরিশ্রম, কিন্তু এখন 60%-70% যদি প্রোডাকশন বন্ধ, 30% যদি প্রোডাকশন না হয়, তাহলে আমরা কিভাবে সময় মতো যোগান দিব গার্মেন্টসকে? এবং তার বিপরীতে কি হচ্ছে, গার্মেন্টসওয়ালারা আমাদের উপরে ডিপেন্ড না করে তারা বিভিন্ন কান্ট্রি থেকে সুতা আনতেছে, কাপড় আনতেছে। আমরা কিন্তু একটা কথা বারবার বলতেছি যে দেখেন, কোনো কিছুই বাইরে থেকে আনতে হবে না, আমাদেরকে সুযোগ দেন, আমাদের ফ্যাক্টরিগুলা 100% চলনের মতো সুযোগ করে গ্যাসটা ব্যবহার দেন, আমরা কিন্তু অনেক আপনাকে বৈদেশিক মুদ্রা দিতে পারবো। এই কথা কিন্তু অনেকবারই বলি
আজকে যে কথাটা আমি আসলে আরেকটা কথা ফিরে যাই, আজকে আসলে আসার ইচ্ছে ছিল না। আজকে মোয়াজ্জেম ভাই এখানে আসতেছে বলে আমি বললাম হ্যাঁ আমি আসবো। জি আপনি বলেন, জি বলতে কারণ মোয়াজ্জেম ভাইয়ের কাছে আজকে কয়েকদিন ধরে বিভিন্ন অ্যাসোসিয়েশনে আমাদের প্রশ্ন উঠতেছে যে আমাদের তো 2026 সনে আমরা আমাদের এলডিসি হচ্ছে, আমরা নতুন ইসে যাচ্ছি, কি বলে ভাই, গ্রাজুয়েশনে, আমরা গ্রাজুয়েশনে যাচ্ছি। আমরা কি 26-এ যদি গ্রাজুয়েশনে যাই তাহলে গ্রাজুয়েশনের আমাদের ক্ষমতা আছে? বিভিন্ন অ্যাসোসিয়েশন আজকেও গত পরশুর মিটিংও বিভিন্ন জায়গায় আলাপ হচ্ছে আমাদের গ্রাজুয়েশনটা আরো 10 বছর এই পিছাই দেওয়া হোক। জানবো হ্যাঁ আমি এই জন্যই এই প্রশ্নটা করার জন্য আসলে আমি জানতে চাই, আমি জানতে চাই তার কথা সূত্র ধরে যে মানে আসলে আমাদের যে অর্থনীতির কথা আমরা কি 10 বছর গত সরকার যেভাবে মানে বলছিল বিভিন্ন আন্তর্জাতিকভাবে বা আমাদের দেশীয় গণমাধ্যমে যে আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গিয়েছি, এটা কি আসলেই টেকসই ভাবে গিয়েছি না ফুলে ফেপে নাকি মধ্যে ফাঁপা আছে? আমি কিন্তু এটা জানতে চাচ্ছি না। দুজন ব্যবসায়িক নেতা কিন্তু বলছিলেন যে গ্যাসের ক্ষেত্রে বড় একটি মাঝখানে কোনো ফারাক আছে, সেটি বা কি আমি সে উত্তর জানবো। তবে দর্শক তার আগে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আর সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনীতির অবস্থা নিয়ে। আমরা গিয়েছিলাম একটু মোয়াজ্জেম ভাই আপনার কাছে, দুজন ব্যবসায়ী আপনার কাছে কয়েকটি বিষয় জানতে চেয়েছেন, তার মধ্যে আমিও। আসলে আমাদের অর্থনীতি গত সরকার, যে সরকার চলে গিয়েছে দেশ ছেড়ে, তারা যেটি বলছিল যে অনেক বেশি আমরা অর্থনীতি সমৃদ্ধ হয়েছি, যদিও আমরা দেখেছি শেষের দিকে রিজার্ভ বারবার একদম তলানির দিকে চলে গিয়েছিল। আসলে আমাদের অর্থনীতি কোন পর্যায়ে রেখে গেল তারা? আপনার এই প্রশ্নটির সঙ্গে গ্র্যাজুয়েশনের সম্পর্ক রয়েছে 26 সালের যে। তার আগে আমি একটু গ্যাস এবং বিদ্যুতের যে সংকটের বিষয়টি, এটিতে একটু ছোট্ট করে আমি আলাপ করতে চাচ্ছিলাম। মূলত এই জায়গাটিতে একটা বড় সংস্কার দরকার আছে। দেশের ভিতরে যে পরিমাণে গ্যাসের সম্ভাব্যতা রয়েছে সেটি পূর্ণাঙ্গভাবে অনুসন্ধান না করেই আমরা কিন্তু এলএনজিতে চলে গিয়েছিলাম, এবং বাংলাদেশের শক্তিশালী একটা বেসরকারি খাতের এলএনজি লবির কারণে দেশের ভিতরে গ্যাস উত্তোলনের সমস্ত ধরনের সুযোগগুলোকে 2017 সাল থেকে অলমোস্ট প্রায় বন্ধ রাখা হয়েছে। অথচ সেই সময় থেকেই বাংলাদেশে এলএনজি আস্তে আস্তে আমদানি শুরু হয়, এবং এখন এমন অবস্থা হয়েছে যে যুক্তি দেখানো হয় যে গ্যাস এলএনজি না আনলে তো গ্যাস সরবরাহ সংকটে পড়বে। আসলে এটিতে সংকটটা তৈরি হতো না যদি 2017 সাল থেকে অব্যাহতভাবে দেশে যদি অফশোর এবং অনশোরে যদি আমাদের গ্যাসের এক্সপ্লোরেশনটা যদি যথাযথভাবে সে সময় হতো। পরবর্তীকালে আমরা বিভিন্নভাবে চাপ দেওয়ার কারণে সাম্প্রতিককালে এখন দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু স্থলভাগে গ্যাস কূপ খনন করে গ্যাস পাওয়া যাচ্ছে সীমিত পরিমাণে, পুরনো গ্যাস কূপগুলো খনন হচ্ছে, নতুনগুলো পাওয়া যাচ্ছে। দুদিন আগে কিন্তু পটুয়াখালীর একটার কথা শুনবেন, তার আগে ভোলার কথা শুনেছেন, এরকম কিন্তু পাওয়া যাচ্ছে। নিরুৎসাহিত কেন করা হচ্ছিল? নিরুৎসাহিত করার একটা বড় কারণই সরকারের কোনো বেসরকারি খাতের আমাদের যে এলএনজি লবি, যেটা খুবই স্ট্রং লবি বেসরকারি খাতের, যার সাথে সরকারের ভিতরেও তার একটা আঁতাত ছিল বলে আমাদের আশঙ্কা, সেই লবির স্বার্থ দেখতে গিয়ে আমাদের অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনে আমরা আসলে একরকম তাকে পিছনেই ফেলেছি। অথচ বলা হয়েছে যে যথেষ্ট মাত্রায় আমাদের অফশোর এবং অনশোরে গ্যাসের সুযোগ রয়েছে, বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরে আমাদের নিকটবর্তী যে গ্যাস ব্লকগুলো তার কাছেই ইন্ডিয়াও গ্যাস পেয়েছে, মিয়ানমারও গ্যাস পেয়েছে। অথচ সেই জায়গাটিতে আমাদের গ্যাস কূপগুলোতে গ্যাস ক্ষেত্র যেগুলো ব্লক যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সে সময় গ্যাস এক্সপ্লোরেশনে যাইনি। এবং সেই সময়কালে 2017 সালে সরকার সিসমিক সার্ভে, একটি ত্রিমাত্রিক সিসমিক সার্ভে করবার জন্য একটি নরওয়েজিয়ান কোম্পানির সাথে কন্ট্রাক্ট করেছিল, কিন্তু অদৃশ্য কারণে সেই কন্ট্রাক্টের এগেনস্টে সেই নরওয়েজিয়ান কোম্পানিকে আর এক্সপ্লোরেশন করতে দেওয়া হয়নি, সার্ভেটা করতে দেওয়া হয়নি। হলে যেটি হতো, বিদেশি কোম্পানিগুলো তখন জানতে পারতো ভালোভাবে যে আমাদের দেশে স্থলভাগে এবং সমুদ্রভাগে
আগে কোথায় কি পরিমাণ গ্যাসের সম্ভাব্যতা রয়েছে, এবং সেই অনুযায়ী তারা তখন বিট করতে পারতো। এই যে এখন দেখবেন এত দূর বলার পরে এই সরকার জাস্ট যাওয়ার আগে তারা কিন্তু কিছু আইওসি কোম্পানিকে বিটিংয়ের জন্য ডেকেছে এবং সেখানে হয়তো কিছু কোম্পানি ফেলেছে। ফলে এই জিনিসগুলো হতো না। গ্যাসের এই সংকটটি অনেক আগে থেকেই সরকার চাইলে সমাধান করতে পারতো এবং কম মূল্যে পারতো। কাউকে একটি সুবিধা দেওয়ার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া সেটা হয়েছে সেই সময়। দ্বিতীয় যেটি আমরা বলেছিলাম, আমি যেহেতু এফবিসিসিআই এর অ্যাডভাইজারি বোর্ডেও রয়েছি, এই যখন এটি নির্ধারণে নিয়ে আলোচনা হয় আমি সেখানে ছিলাম। আমি ওনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, অবশ্য ওনারা সেসব বোঝানোর মতো পরিস্থিতি নেই, উপর থেকে যেহেতু নির্দেশ আসলে নিচে আসলে তখন এক রকমের মৌন সম্মতি দিয়ে কাজ করে দিতে হয়। আমি বলছিলাম যে দেখেন, আপনারা দ্বিগুণ টাকা দেবেন সরকারকে, দ্বিগুণ টাকা দিয়ে কোনো লাভ নেই। সরকারকে কিন্তু আপনারা দ্বিগুণ ডলার দিচ্ছেন না, কেননা গ্যাসের যে সংকট সেটি একমাত্র ওই সময় উপায় ছিল আপনি যদি এলএনজি আমদানি বাড়াতে পারেন। এলএনজি আমদানি তখনই বাড়াতে পারবেন যখন আপনার হাতে বাড়তি ডলার থাকবে। তো আপনি তো টাকা দিচ্ছেন 16 টাকা থেকে 31 টাকা করে, টাকা 15 টাকা বাড়িয়ে দিয়েছেন, ডলার তো আর দেননি। যখন ডলার বাড়িয়ে দেননি, সরকারের পকেটে কিন্তু ডলার বাড়েনি, অর্থাৎ সরকারের এলএনজি আমদানির সক্ষমতা তৈরি হয়নি। ফলে সরকারের যেটা লাভ হয়েছে তার রাজস্ব বেড়েছে, কিন্তু ব্যবসায়ীরা যে জিনিসটি চেয়েছে গ্যাসের সরবরাহ বৃদ্ধি, এলএনজি আমদানি করে, সেটি কিন্তু টাকা দিয়ে তো আর আপনি আমদানি করতে পারবেন না। আপনাকে আমদানি করতে হলে ডলার লাগবে। আমি এরপরে আপনার কাছে যে দেখবো অর্থনীতির বিষয়টা, তারা যেটা বলছিলেন যে ফুলে ভেবে দেখানো হচ্ছে না, আসলে ভালো অবস্থা ছিল। দর্শক দেখছেন এখন প্রকাশ, আমরা আপনার কাছে ছিলাম, আপনি গ্যাস নিয়ে বলছিলেন। আমরা কিন্তু বারবার সরকারকে বলছি, আপনি যদি আমাকে $10 লাখ গ্যাস দেন, আমরা $30 লাখ আপনাকে দিব গার্মেন্টস এক্সপোর্ট করে। না, কিন্তু সেটা বলে লাভ নেই। আপনাকে $10 লাখ গ্যাস দেওয়া মানে হচ্ছে বাসাবাড়ির থেকে $10 লাখ গ্যাস নিয়ে আপনাকে দিয়ে দেওয়া, তখন বাসাবাড়ি আবার সংকটে পড়বে। না, আজকে যদি আপনারা যে ইম্পোর্ট করতেন, হ্যাঁ, এলএনজি মাঝে মধ্যে এলসি করতে পারে না ডলারের অভাবে, হ্যাঁ, তো সেই $10 লাখ আসবে কোথায়? সরকার আমরা গার্মেন্টস এক্সপোর্ট করব, নাই তো তার হাতে। না, আমার একটা ভাবে যদি ব্যবস্থা করা যেত, আমরা তো বসে রয়েছি ফরেন কারেন্সি আনার জন্য। হ্যাঁ, পরে যেটা করেছে সেটা আরো ভয়াবহ হয়েছে। সেটা হলো $2.1 বিলিয়ন ঋণ করেছে আমরা ইসলামিক ট্রেড অ্যান্ড কমার্স ব্যাংক থেকে, এবং তার সাথে আমি লোন করেছি হলো 7.5% ইন্টারেস্টে, এবং এটা শর্ট টার্ম লোন। 7.5% ইন্টারেস্টে $2.1 বিলিয়ন হচ্ছে, অধিকাংশটাই হচ্ছে এলএনজি আমদানির জন্য এই ঋণটি করা। এখন এই ঋণ কিন্তু পরিশোধ করতে হবে দীর্ঘমেয়াদে না, স্বল্প মেয়াদে, 1 বছরের ভিতরে কিস্তি দেওয়া শুরু করতে হবে। অর্থাৎ এমনি আপনি ঋণ শোধ করতে পারছেন না, তার ভিতরে এখন আপনি ঋণ করছেন ঋণ পরিশোধের জন্য। ফলে এই ধরনের সিস্টেম কখনো ভায়াবল হতে পারে না। ফলে এই কারণেই প্রশ্নটি আসছে যে শুরু থেকে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে এমন ধরনের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যে সেটা আসলে আপাতভাবে মনে হয়েছে যে সরকার আমাদের জন্য বাড়তি বিদ্যুৎ দিয়েছেন, এটা বিদ্যুৎ খাতের হয়েছে, কিন্তু বাড়তি বিদ্যুৎ সক্ষমতা তৈরি করতে গিয়ে, ক্যাপাসিটি পেমেন্ট দিতে গিয়ে, এই যে আরেকটি প্রশ্ন, যেটি ক্যাপাসিটি পেমেন্ট দিতে গিয়ে, এই যে বাড়তি বিদ্যুতের দাম দিতে গিয়ে, এটির কিন্তু ওনারা হিসাব করছেন তো এত টাকা হওয়ার কথা না, কিন্তু সরকার তো তার কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ নিচ্ছে। তার কারণ হলো বিদ্যুৎ কেন্দ্রগুলোকে তো বসিয়ে রাখতে হচ্ছে, বসিয়ে রাখার জন্য তাকে আবার টাকা দেওয়ার জন্য সরকার অঙ্গীকার করেছেন। সুতরাং এরকম একটা সিস্টেম কখনোই আসলে দীর্ঘমেয়াদে ভালো হয় না। আসলে ব্যক্তি জানতে চাই, মানে এই যে বিষয়ে নিয়ে কথা বলছি, এখানে আমাদের যে সরকার দেশ ছেড়ে চলে গেল, তারা বারবার বলছিল যে বিশ্বমন্দা, তারা বলছিল করোনার একটি প্রভাব, তারা বলছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে মানে সব প্রভাব যেন বাংলাদেশ এসেই পড়েছে। মানে বিশ্ব কি একই অবস্থা ছিল না, বাংলাদেশের মতো এত করুণ ছিল কিনা? আপনারা ব্যবসা করেন যেহেতু। ইতিমধ্যে আমাদের মধ্যে যে আলোচনাটা হয়েছে, ভাই যে কথাটা বললেন, এটা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল, কিছু লোকের পার্সোনাল পকেট ভারী করার জন্য এই কাজগুলো হয়েছে। বিদ্যুতের দাম কিন্তু 7 টাকার উপরে কোনোভাবেই হওয়ার কথা না, কিন্তু ওই যে ক্যাপাসিটি যে কন্ট্যাক্ট করেছে, কাদের সাথে কন্ট্যাক্ট করেছে? সরকারের লোক ছিল তারা। বিদ্যুৎ আমরা না পেয়েই তাদেরকে টাকা দিয়েছে, এই কারণে কিন্তু দামটা আমাদেরকে বেশি দিতে হচ্ছে। কয়েকজন বেনিফিট হয়েছে, কিন্তু লুজার হয়েছে আমরা মানে ব্যবসায়ীরা লুজার হয়েছি, তো সাথে সাথে আমাদের পুরো দেশ জাতি লুজার হয়েছে। গ্যাসেরটাও সে এলএনজিকে উৎসাহিত করার জন্য এখানে একটা বড় সিন্ডিকেট কাজ করেছে, তাদের নিজেরা বেনিফিটেড হওয়ার জন্যে তারা কিন্তু এই কাজগুলো করে দেশকে পিছিয়ে দিয়েছে।
দুর্নীতি কিন্তু এখানে স্পষ্ট। বাইরে কিছু সমস্যা হয়েছে, সেটা তারা সলভও করেছে মানে উন্নত আমরা দেখেছি বিশ্বগুলোতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী কত বড় বড় কথা বলছিল রাইট, গণমাধ্যমে এসে। কিন্তু আমরা তো এখন স্পষ্ট হিসাবগুলো আমাদের কাছে আছে যে কেন আমরা এই জায়গা থেকে বের হতে পারলাম না। এটা সঙ্গত, মানে পার্সোনাল কিছু বেনিফিটের কারণেই, সরকারের নিজস্ব কিছু লোককে এখানে বেনিফিট দেওয়ার জন্যই এই কাজগুলো হয়েছে। এটা একবারই স্পষ্ট, এখানে কোনো সন্দেহ নাই আমি মনে করি। আরে এই যে মানে বিশ্ব মন্দার কথা বলছিলেন, মন্দা আসলে বিশ্বে ছিল কিনা? অন্যান্য আসলে ছিল মন্দার বিভিন্ন সময় এসেছে, আবার সেটা ওভারকামও করেছে, কিন্তু সেই মন্দার সময় তো আমাদের ওইভাবে টাচ করেনি। যেমন করোনার সময় কিন্তু আমাদের অর্থনীতি বেশ ভালো চলেছিল, আমরা কিন্তু ভালো ছিলাম। অন্যান্য জায়গায় যেরকম টাচ করেছে, একদম সব কিছু স্টপ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ভালো ছিল, আমাদের ভালো চলেছে। কিন্তু এই সমস্যা আসবে, সমাধানও আসবে, কিন্তু আমরা কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে পারিনি। ওভারকামটা হয়নি। ওভারকামটা হয়নি, কারণ ওভারকামটা হবে কিভাবে? আমরা তো পিছন থেকে ভুল করে আসছি। যদি ওই ভুলগুলো না করে আসতাম তাহলে হতো না। আজকে যে এলএনজি ইম্পোর্ট করছে, মন্দার কারণে দাম বেড়ে গেছে। আমরা যদি ইম্পোর্ট না করতে হতো তাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়তাম না। ইম্পোর্ট না করার জন্য আমাদের সে এক্সপ্লোর করে নাই। আমি জানি না কেন কেন এক্সপ্লোর করে নাই। আমাদের কিন্তু অনেক সম্ভাবনা ছিল। আমি যখন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে লাস্ট যে মিটিংটা করেছি, উনি আমাকে বলেছিলেন যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে 3টা কূপ খনন করলে একটাতে গ্যাস পাওয়া যায়। এটা ওয়ার্ল্ডের অন্যান্য দেশের চাইতে অনেক বেশি, মানে রিচ। তারাই সেই খননটা বন্ধ রেখে দিয়েছিল, ইন্টেনশনালি তারা এই কাজটা করে নাই। জি হ্যাঁ। তো এই যে একটি সংকটের কথা আপনারা তিনজনই বলছিলেন, যে না তারা কিছু লোককে সুবিধা দেয়া বা অযাচিত দাম বাড়িয়ে রাখা, তো এই যে সমস্যাগুলো আপনারা বুঝতে পারছিলেন, কিন্তু পারছিলেন তা না, কিন্তু কথা বলতে পারছিলেন না, হয়তো প্রতিবাদ করতে পারছিলেন না। কি মনে হয় নতুন যে বাংলাদেশের কথা বলছে তরুণরা, ছাত্র জনতা, সেই বাংলাদেশে কি আপনারা এই সংকট দেখা দিলে প্রতিবাদ করতে পারবেন? আপনার কি মনে হয়? আমি সে উত্তর জানবো। দর্শক, তার আগে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। আবার ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম ছাত্র জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অর্থনীতির অবস্থা নিয়ে। আমরা একটু যেতে চাই ফজলুল হক আপনার কাছে, যেটা আমরা বিরতির আগে বলছিলাম, যে সত্য কথা বলার যে সাহস বা আপনাদের যে ব্যবসায়িক স্বার্থটি জলাঞ্জলি না দেয়া, সেটি হোক রাষ্ট্র কিংবা যারা ক্ষমতা আসীন তাদের কাছে, সেটি আমরা দেখেছি গত 18 বছর বা 16 বছর কেউই বলতে পারেনি। সেই বলাটা কি মনে হয় এবার নতুন বাংলাদেশ সম্ভব হবে কিনা, বা কি প্রত্যাশা? আপনি যদি বলেন যে আমরা বলতে পারি নেই, না, আমরা বলছি। এই গ্যাসের ব্যাপারটাই বলি। আমি কেন 30 টাকা দিব মানে যারা এই গ্যাস যারা নাকি বানাচ্ছে, আমাদের সার কারখানা, তার জন্য 60 টাকা 8 টাকা, বিদ্যুতের জন্য 15 টাকা, আমার জন্য 30 টাকা হবে কেন? তারা তো একটা প্রাইস অ্যাভারেজ করে। আমার থেকে বেশি নিয়ে তাদেরকে ভর্তুকি দিবে? ভর্তুকি তো এই সরকার ভর্তুকি সারের জন্য দিলে সে তার নিজস্ব টাকা দিবে, বিদ্যুতের জন্য তার নিজস্ব টাকা দিবে। আমার সেক্টরে এই ক্যাপটিভ যে আমরা যে দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করি, সেটার প্রাইস কেন বেশি হবে? সবার জন্য একটা প্রাইস হবে। এই কথাটা কিন্তু আমরা অনেকভাবে বোঝানোর কথা বলছি, কিন্তু কথা হলো এখন আমরা তো সরকার না, আমরা আমাদের দাবি দাওয়া বলি, যদি কেউ কান পাইতে না শুনে, কেউ যদি এইটাকে পাত্তা না দেয়, আমরা কি করব? সেটা কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশেও দেখি, পাত্তা না দিলে কিন্তু তারা পাত্তা দেওয়াতে বাধ্যও করে। আবার দেখেন, সেটা এইবার এখন কি হলো ছাত্র আন্দোলনে, হ্যাঁ, আমাদের তো পাত্তা দিতে হয়েছে, যে না, তাদের দাবি তো যৌক্তিক দাবি, যার জন্য পাত্তা। এটা বড় কি বলবো, এটা বড় মানে বড় দুঃখজনক। কেন আমার ঘরে আমি সরকারের আরেকজনকে সাবসিডি দিবে আমার থেকে বেশি পয়সা নিয়া? এটা তো হইতে পারে না। এটা তো সম রেট সবার জন্য হবে।
তারপরে তারা প্রাইসিং করবে। এগুলো অনেক বলা হয়েছে, অনেক কথা হয়েছে কত বছর ধরে। এবং কি হচ্ছে, আমরা বলছি যে আপনারা গ্যাসটা দেন, আমরা ফরেন কারেন্সি এনে দেব। কিন্তু আমরা আমাদের আজকে 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 কেন ডলার নাই, আমাদেরকে সুযোগটা করে দিত আরও এক্সপোর্ট করার জন্য। আমরা তো তাহলেই তো আমরা আরও আগাইতে পারতাম। তো আজকে কেন দাবি হবে যে পরবর্তী আরও 10 বছর এলডিসি গ্রাজুয়েশনটা পিছিয়ে দেওয়া হোক? কারণ এই আমাদের যে এখন যে অবস্থা, এই অবস্থায় তো কি মনে হয়? এলডিসি গ্রাজুয়েশন যাওয়ার কথা না। একজন ব্যবসায়ী হিসেবে যেটি বললো যে এটি 2026 না 36 পর্যন্ত পিছিয়ে দাও, এটা কি সম্ভব কিনা? প্রথমত একটু আইনগত বিষয় দেখবার যুক্তি রয়েছে যে একবার যেখানে সময়কাল ঘোষণা হয় তখন সেখান থেকে একটি রাষ্ট্র উইথড্র করতে পারে কিনা বা রিকোয়েস্ট করে এটাকে পিছাতে পারে কিনা। বলা হয়ে থাকে যে অফিসিয়ালি যখন তার এটা ঘোষণা হয়ে যায় তখন থেকে তার আর পিছিয়ে যাওয়ার সুযোগ হয় না, এটা এরকম ঘোষণা আছে। কিন্তু আমাদের এটা 26 সালে আমাদের নভেম্বরে এটা পরিপক্ক হওয়ার কথা। তো তার আগ পর্যন্ত যে সময়কালটা সেটাকে আমাদেরকে বিবেচনা করবে কিনা তারা যে কোনো ধরনের পুনর্মূল্যায়নের, সেটা হচ্ছে একটি দিক। সেটা কি দরকার আপনার কি মনে হয়? এবার আমি বলছি দরকারের জায়গাটি বলছি। এই পুরো দাবিটির ভিতরে যে কারণে ব্যবসায়ীরা এই প্রত্যাশাটা তুলছেন সেটা হলো যে যেহেতু অর্থনীতির ভিতরে এখন এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালানো যাচ্ছে না, গ্যাস বিদ্যুতের সংকট, বিভিন্ন রকমের সংকট রয়েছে, বৈশ্বিক বাজারে মানে পণ্যের চাহিদাও সেভাবে তুলনামূলক বাড়ছে না। এরকম একটা সময়কালে যদি মানে বাংলাদেশ যদি এলডিসি থেকে বেরিয়ে যায় তাহলে যে ধরনের প্রতিযোগিতা সক্ষমতা দিয়ে বাজার ধরে রাখতো সেই জায়গাটিকে আরও কম্পিটিশনের মধ্যে পড়তে হবে। এগুলো তারা দিতে পারবে যে সমস্ত জায়গাগুলোতে ভর্তুকি আমরা দিয়েই এখন দিচ্ছে সরকার, সেগুলোকেও তখন আসলে কন্টিনিউ করা যাবে না। যদি না দেওয়া যায় তখন একই পণ্য তখন আরও বাড়তি উৎপাদন ব্যয়ে তাকে উৎপাদন করতে হবে এবং তখন তার প্রতিযোগিতা সক্ষমতাটা আরও সংকুচিত হয়ে আসে। এই কারণেই ব্যবসায়ীদের টেনশনের জায়গা। তারপর আমাদের যে ডিউটিগুলো, এখন তো আমরা যে ডিউটিগুলো যে রিলিফ পাই বাইরে এক্সপোর্টের সময়, সেটাও তো থাকবে না। সেই জায়গাটির ক্ষেত্রে সেই জায়গাটির ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে। একটা হলো ইউরোপিয়ান ইউনিয়নে 3 বছরের একটা গ্রেস পিরিয়ড রয়েছে, 26 সাল থেকে 29 সাল পর্যন্ত ইউরোপ আমাদের মূল যে রপ্তানি বাজার ইউরোপ, সেখানে আমরা শুল্কমুক্ত সুবিধা পাবো, কিন্তু অন্য কোনো বাজারে আমাদের কোনো কমিটমেন্ট নেই। এটা হলো একটি দিক। আর একটি দিক হলো আমাদের ভর্তুকি সেক্ষেত্রে উইথড্র হয়ে গেলে আমাদের উৎপাদন ব্যয়ে এর একটা প্রতিক্রিয়া পড়বে। গ্যাস বিদ্যুৎ বলি, রপ্তানির ক্ষেত্রে যে ক্যাশ ইনসেন্টিভ বলি, এগুলো তখন দেওয়াটা সমস্যার মধ্যে পড়বে। যদিও আমার কাছে মনে হয়েছে যে ভারত যেভাবে এগুলোকে কাস্টমাইজ করে দেয় সেটা করলে আমাদের এখানে এটা অব্যাহত রাখার সুযোগ রয়েছে। মানে সুতরাং দুটো জিনিস এখানে। একটি আমার কাছে যেটি মনে হয়, আমি কাস্টমারটা একটু বলে দেন না, একটু ব্যাখ্যা করে। যেমন ভারতের ক্ষেত্রে যেমন হয়, ভারতে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে যে শর্তটি রয়েছে, আপনি রপ্তানি পর্যায়ে কোনো রপ্তানিকারকের হাতে টাকা দিতে পারবেন না। তার কোনো পণ্যের মাধ্যমে দেওয়ার মাধ্যমে ওই রপ্তানি পণ্যের উৎপাদন ব্যয়কে প্রভাবিত করতে পারবেন না সরাসরি। যদি তা করেন তাহলে আরেকটা দেশের পণ্য রপ্তানিতে আপনি যে তার যে প্রতিযোগিতা সক্ষমতা হারালো সে আপনার এই টাকা দেওয়ার জন্য, সেটির জন্য আপনি দোষী হবেন। এটাকে আমরা বলে থাকি হলো কি বলে থাকি আমরা, এটা ডাম্পিং বলে থাকি। হ্যাঁ, অ্যান্টি ডাম্পিং ল রয়েছে ডব্লিউটিও, সেটার আন্ডারে আপনি এটা করতে পারেন না। কিন্তু আপনি ঘুরিয়ে করতে পারেন এরকম, আপনি আপনার বিদ্যুতের জন্য যে ব্যয়, সে বিদ্যুতের ব্যয়ের ক্ষেত্রে রপ্তানিমুখী খাতের জন্য আপনি সেই জায়গাতে আপনি তার উৎপাদন মূল্যটি আপনি কিছুটা সাশ্রয়ী করে ধরে দিতে পারেন, যেটা কিনা সরাসরি তার রপ্তানি কারকের হাতে টাকা দেওয়ার মতো না। অথবা কোনো একজন নতুন রপ্তানিকারক তিনি যখন কারখানা করতে যাবেন তখন তার কারখানা করবার ক্ষেত্রে যে তার ট্যাক্স হলিডে বা এগুলো রয়েছে সেগুলোকে আপনি লম্বা করে দিতে পারেন, অথবা তার আমদানিকৃত কাঁচামালকে শুল্কমুক্ত করে দিতে পারেন, যাতে তার নতুন একটা ফ্যাক্টরি এস্টাবলিশমেন্টের ব্যয় অনেক কম পড়ে, যাতে করে এটার মাধ্যমে সে তার ওই যে হারানো যে বেনিফিটটা ক্যাশ ইনসেন্টিভ না থাকার কারণে সেটা যাতে ঘুরিয়ে আপনি তাকে উৎপাদন পর্যায়ে দিলেন, রপ্তানি পর্যায়ে না। এইভাবে কিন্তু ভারত বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তার ব্যবসায়ীদেরকে সাপোর্ট দিচ্ছে। সেই যুক্তিতে আমার অনুরোধটি থাকবে দুটো বিষয়। একটা হলো ডব্লিউটিওর আন্ডারে এই মুহূর্তে এলডিসিগুলোর জন্য একটা প্রস্তাবনা রয়েছে, গ্রাজুয়েটিং এলডিসি,
যে 12টি এলডিসি গ্রাজুয়েট করবে তাদের জন্য কিছু বিশেষ সুবিধাদি অব্যাহত রাখার একটা প্রস্তাব রয়েছে, যাতে এই এখন যে সুবিধাগুলো পাচ্ছে এই সুবিধাগুলো তারা যাতে অনধিকার 2032 পর্যন্ত পায়। আচ্ছা, আমার মনে হয় যে সেটা হতে পারে, আমার ব্যবসায়ীদের এটা হতেও পারে। একই সাথে সরকার কিন্তু 6-7 বছর পেয়ে গেল। আমার তো এখন 24, 32 হলে 8 বছর। আরেকটা হলো সরকার ইতিমধ্যে অনেক রকমের প্রস্তুতি নিয়েছে এবং ব্যবসায়ীদের সাথেও ইতিমধ্যে অনেকবার বসছে, কি ধরনের তাদের দাবি দেওয়া নিয়েছে। সরকারের আলাদা উইং তৈরি করা হয়েছে, ইউএনডিপি বিভিন্ন দেশ অলরেডি প্রচুর অর্থ ব্যয় করেছে এবং সেইখান থেকে কিভাবে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হবে তার জন্য নতুন নতুন ইনস্ট্রুমেন্টসও অলরেডি তারা বিবেচনা করছে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থটা যদি ক্ষুণ্ণ না হয়, যেমন ওই যে বিকল্প উপায়ে যদি তার অর্থায়নটাকে নিশ্চিত করা যায়, তাহলে 32 সাল পর্যন্ত যদি চলে, তাহলে আমার মনে হয় যে এটা দিয়ে ওনারা হতে পারে। কিন্তু আছে একটা কিন্তু, হলো রাজনৈতিক। এলডিসি গ্রাজুয়েশনটা আগের সরকারের একটা রাজনৈতিক কমিটমেন্ট ছিল। এখন আমাদের দেশে তো আপনি জানেনই যে আগের সরকারের যে কোনো ভালো খারাপ যাই হোক, এটার দায়িত্ব পরের সরকার নিতে চান না। এখন এই ধরনের একটা রাজনৈতিক সংশ্লেষ যদি এসে পড়ে, তাহলে সেটা আসলে আমি বলবো যে এটাকে পাশে রেখেই বরঞ্চ উদ্যোগ নেওয়া উচিত। অন্তত এই যে 5 বছর গ্র্যাজুয়েটিং এলডিসি হিসেবে 2032 পর্যন্ত আমাদের যে সুবিধা পাবার সুযোগ রয়েছে LWTOর অধীনে, যেটি বিবেচনাধীন রয়েছে, ওটি যদি হয়, তাহলে আমার মনে হয় যে সেটি দিয়েও আমাদের ব্যবসায়ীদের যা চাওয়া সেটি পূরণ হতে পারে। যেটি বলছিলেন 2032 সাল পর্যন্ত, আপনি একজন ব্যবসায়ী হিসেবে কি মনে করছেন, 26 কি আমাদের নেওয়া উচিত হবে নাকি 32 পর্যন্ত হলে আপনার ভালো হবে? আমি সেটা জানাবো। তো দর্শক, তার আগে নিচ্ছে আমরা ছোট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। আবার ফিল্ম বিরতির পর কথা বলছিলাম ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনীতি নিয়ে। আমরা একটু ছিলাম শাহজাহান আপনার কাছে, আমরা ছোট্ট করে জানতে চাইব যে যেটি বলা হচ্ছিল এলডিসি গ্রাজুয়েশন, এটি 2032 সাল পর্যন্ত একটি সুযোগ আছে, সেটি কতটুকু যৌক্তিক বলে মনে করছেন, দরকার কিনা? একই সঙ্গে জানতে চাই যে এই যে অন্তর্বর্তী সরকার যারা এখন রয়েছে তাদের কাছে ব্যবসায়ী হিসেবে তাদের কি আপনার চাওয়াটা কি, ছোট্ট করে জানতে চাইব। আসলে ছোট্ট করে বলা খুব মুশকিল, তবে এলডিসিটা 32 পর্যন্ত গেলে ভালো হয়, কারণ সেই প্রিপারেশনটা আমার মনে হয় এখন আমাদের নেওয়া হয়নি। কারণ যদি 26-এর পর এলডিসিটা হয়ে যায়, তাহলে যে কম্পিটিশনে আমরা পড়বো যারা এক্সপোর্ট করে, সেই কম্পিটিশনে কিন্তু আমরা টিকে থাকাটা মুশকিল হবে, কারণ আমাদের কস্টিং কিন্তু বেশি, ডে বাই ডে এটা বেড়ে যাচ্ছে। আমাদের বেড়ে যাচ্ছে গ্যাস, বিদ্যুৎ, সেই সাথে ব্যাংকিংয়ে যে অরাজকতা হয়েছে, ব্যাংকিংয়ের যে রেট যেভাবে বেড়েছে, সো ইটস এ ভেরি ডিফিকাল্ট ফর আস। কি চাওয়া আছে কি সরকারের কাছে? আমি মনে করি যে প্রথমে এই বিষয়গুলোকে কারেকশন আনতে হবে। গ্যাসের বিষয়টা নিয়ে কাজ করতে হবে, সেটা একদিনে হবে না। আমি এই সরকারের কাছে আশা করি সুষ্ঠু নীতিমালা করে যাতে সুন্দরভাবে আমরা এগোতে পারি লং টার্মের জন্যে। এই জন্য গ্যাসকে এক্সপ্লোর করতে হবে, জোর দিতে হবে এই জায়গাটাকে। এটা বেসিক, এটা বেস। যদি দেশকে বাঁচাতে হয়, যদি ইকোনমিকে বাঁচাতে হয়, এই জায়গাটাকে জোর দিতে হবে। গ্যাসকে যদি আপনি বেস করে আগান, এক্সপ্লোর হয়, আমরা যদি পর্যাপ্ত গ্যাস আমাদের হাতে চলে আসে, আমাদের কিন্তু ডলার এক্সপেন্স কম হবে। আমাদের এই যে এখন যেটা এলএনজি আমরা ইম্পোর্ট করতেছি, আমাদের বিদ্যুতের কস্টিং কিন্তু কমে যাবে। এবং বিদ্যুতের যে প্রবলেমগুলো আছে, যেটা ভর্তুকি টাকা দিচ্ছে আমরা যে কন্ট্রাক্টে, সেগুলোকে ইমিডিয়েট বাদ দেওয়া উচিত, একদম ইমিডিয়েট। তাহলে কিন্তু আমাদের কস্টিং কম হবে। তাহলে 32 পর্যন্ত যদি এই সময়টুকু আমরা পাই, তাহলে কিন্তু আমাদের যারা এক্সপোর্টার আছে তারা ফাইট দিতে পারবে। আদারওয়াইজ তারা কিন্তু টিকতে পারবে না, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক কিছু আছে। আমরা কিন্তু এইটাই চাই, এই ধরনের কিছু চাই। আর ব্যাংকিং এর একটা ব্যাপার আছে, ব্যাংকিং এটা এই নৈরাজ্যটাকে বন্ধ করে যেই পরিমাণে টাকা লুটপাট হয়েছে, এটাকে আনার ব্যবস্থা করতে হবে। আজকেই আমি সকালে পত্রিকাতে দেখেছি একটা গ্রুপ একটা ব্যাংক থেকে 50,000 কোটি টাকা নিয়েছে। সেই ব্যাংকটা কিন্তু এক লিকুইডিটি প্রবলেমে পড়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, এইরকম যদি অবস্থা হয় তাহলে আপনারা পোশাক শিল্প মালিকরা কি চান? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এখন তাদের কাছে ছোট্ট করে জানতে চাই 30 সেকেন্ডে। না, এটা চাই যে আপনারা গ্যাসের মূল্যটা সমভাবে দেন এবং গ্যাসকে আমরা যেন, গ্যাসটা যদি আপনি যদি নির্বিঘ্নে যদি আমাদেরকে সাপ্লাই করেন, আমরা আপনাকে বৈদেশিক মুদ্রা এনে দেব। আমরা আপনাকে বৈদেশিক মুদ্রা, এইটুকু আমরা বহুবার
আমরা গ্রান্টি দিতে পারি। অনেক দিন ধরে আপনারা বলে আসছেন। আমরা আজকে বহুভাবে কিন্তু আমাদের কথা কেউ শোনে না। আজকে 3 মাস ধরে, মোর দেন 3 মান্থ, যে আমাদের কি হচ্ছে 60% প্রোডাকশন হচ্ছে, এবং কত মানে এই ফ্যাক্টরির মালিকরা কত কষ্ট করে যে তারা দিচ্ছে বেতন, ব্যাংকের ঋণ, ইন্টারেস্ট, এটা ওটা। তো আমরা মনে করি যে বর্তমান যে যারা এখন সরকার পরিচালনা করতেছেন অত্যন্ত বিচক্ষণ জায়গায় তারা গ্যাসের মূল্যটা নিশ্চয়ই নামিয়ে আনবেন। এবং বিচক্ষণতা, যেমন একটু আগে বললাম যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর, আমরা তো ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, সে নিশ্চয়ই তারা মানে আর্থিক খাতের জন্য ভালো ভালো কথা বলে আসছে গত কয়েক মাস ধরেই। হ্যাঁ, আমরা সেটা শুনছিলাম। একটু জানতে চাইব একদম আপনার শেষ মুহূর্তে, আমরা দেখলাম আজকে বাংলাদেশের একদম মানে অনেক বড় একজন ব্যবসায়ী সালমান এফ রহমান, তিনিও গ্রেফতার করে রিমান্ডে রয়েছেন এখন এই মুহূর্তে। 1 মিনিটের মধ্যে বলবেন ব্যবসায়ীদের জন্য কি বার্তা যাচ্ছে, ব্যবসায়ীরা কেন এই ভুলগুলো করছে? তারা তো বড় বড় ব্যবসায়ী, তারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে, কিন্তু এই পর্যায়ে কেন নামতে হচ্ছে? সমাধান কি? একদম 30 সেকেন্ড আমরা শেষ করব। দেখুন, ওনাকে আমার ধারণা কেউ ব্যবসায়ী হিসেবে কেউ বিবেচনা করছে না, ওনাকে সরকারের রাজনীতিবিদ হিসেবেই সকলে বিবেচনা করছে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে ওনাকে দেখা হচ্ছে। ফলে আমার ধারণা যে ব্যবসায়ীরা যে নেতিবাচক কিছু মনে করছেন মনে হয় না। সে কিন্তু ব্যবসায়ী হিসেবে কিন্তু সরকারের এত কাছে গিয়েছিলেন, কিন্তু তাকে আমার ধারণা ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ তাকে সরকারের সঙ্গে লিয়াজোর করবার জন্য তারা ব্যবহার করেছেন, কিন্তু তাকে ধরবার ক্ষেত্রে বা এতে গিয়ে ব্যবসায়ীরা কিছুটা হিউমিলিয়েট হয়েছেন, মনক্ষুণ্ণ করছেন মনে হয় না। তাকে রাজনীতিবিদ হিসেবেই সকলে দেখছেন। ফলে সেই জায়গায় আমার ধারণা যে কোনো নেগেটিভ মেসেজ যাচ্ছে। আমি যদি এই সরকারের কাছে 3টা জিনিস, এক বাক্যে 3টা জিনিস চাই। একটা হচ্ছে, আমি 3টা জিনিস অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, গভর্নর, তাদের কাছে চাইব। একটা হলো মূল্যস্ফীতির হার, এটিকে 3.5% ভিতরে নামিয়ে আনা। সুদের হার, এটিকে 5% মধ্যে নামিয়ে আনা। এবং টাকার বিনিময় হার, এটাকে 90 টাকায় নামিয়ে আনা। এই 3টি এই অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত যারা কাজ করছেন তাদের কাছে আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে 3টি পরামর্শ দিয়েছেন, যদিও অনেক কঠিন, বাট করতে পারলে দেশের জন্য অনেক বেশি মঙ্গল হবে। দর্শক, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করবো আমাদের যে 3 জন অতিথি আজকে যে পরামর্শগুলো শেষ করলেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের বাণিজ্যকে বাঁচাতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এই পরামর্শগুলো নিশ্চয়ই গ্রহণ করবেন। তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে, নতুন বাংলাদেশে নতুন সূর্যের উদয় হবে। সেই প্রত্যাশা শেষ করছে আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।